2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির দাবি ছিল সরকারে এলেই এখানকার মহিলাদের দেওয়া হবে মাসে 3,000 টাকা করে। যেমন কথা তেমন কাজ। ক্ষমতায় এসেই ঘোষণা করা হলো অন্নপূর্ণা ভান্ডার ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে, কিন্তু তারপরেই কিন্তু খেলা শুরু। যখনই 12 পাতার ফর্ম প্রকাশ পেল তখনই কিন্তু বিরোধীরা বেঁকে বসলো। তারা প্রচার শুরু করলো, দিবে না সেটাই বলে দিতে পারতো, 12 পাতার ফর্ম দেওয়ার কি দরকার ছিল। কিন্তু সত্যি কি 12 পাতার ফর্মটা ফিল আপ করা খুব কঠিন ব্যাপার? আপনারা কি দেখেছেন ফর্মে কি রয়েছে, নাকি শুধুমাত্র শুনছেন যে খুব কঠিন ব্যাপার? শুনতে মনে হচ্ছে 12 পাতা, কিন্তু ভেতরে কি আছে সেটা তো আগে আমাদের জানতে হবে। আর সেই জন্যই আজকে আমরা নিয়ে এসেছি সেই ফর্ম, 12 পাতার অন্নপূর্ণা ভান্ডার পাবার জন্য যে ফর্ম ফিল আপ করা হচ্ছে সেই ফর্ম আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের, যাতে সেই ফর্ম ফিল আপ করতে কোনো রকম অসুবিধা না হয়। কি রয়েছে ফর্মের ভিতরে সবটাই আজকে দেখাবো এই প্রতিবেদনে। প্রথমেই রয়েছে পারিবারিক পরিচয়, পরিবারের প্রধানের নাম, পুরো নাম লিখতে হবে। আপনার পরিবারে প্রধান বাবা, মা, স্বামী নাকি আপনি নিজে, সেটা এখানে পুরো নামটা লিখতে হবে। যে আধার কার্ড অনুযায়ী, মানে আধার কার্ডে আপনার যে নাম রয়েছে সেই নামটা এখানে লিখতে হবে। জন্ম তারিখ, দিন, মাস, বছর, কোন দিন, কোন মাস আর কোন বছরে জন্মেছেন এই ফরম্যাটে আপনাকে জন্ম তারিখটা লিখতে হবে। পরিবারের প্রধানের লিঙ্গ, মানে আপনার পরিবারের যিনি প্রধান তিনি পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য। ঠিক আছে। নেক্সট হচ্ছে পরিবারের প্রধানের আধার নম্বর, যার নাম এখানে লিখেছেন তার আধার নাম্বার যেটা সেটা এখানে লিখতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, যদি ডিজিটাল রেশন কার্ড আপনার ফ্যামিলিতে রয়েছে, যদি ইউজ করেন, তাহলে সেটার আইডি নাম্বার এখানে লিখতে হবে। পরিবারের সদস্য সংখ্যা, শুধুমাত্র সংখ্যায় লিখবেন, 2, 3, 4, 5 যাই হোক সেটা আপনাকে এখানে সংখ্যায় লিখতে হবে। এরপর রয়েছে ঠিকানা, স্থায়ী ঠিকানা যেটা, মানে আপনার আধার কার্ড অনুযায়ী যেটা অ্যাড্রেস আপনার, সেই অ্যাড্রেসটা আপনি এখানে লিখবেন। যোগাযোগ নাম্বার, যোগাযোগ নাম্বার বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ সেই নাম্বারটা এখানে দিতে হবে। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার পরিবারের সকল সদস্যের। অর্থাৎ এখানে যে লেখা আছে পরিবারের প্রধান, মানে এখানে যে নামটা লিখেছেন তার নামই কিন্তু এখানে লিখতে হবে। এরপরে ব্র্যাকেটে দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। এখানে যে পরিবারের প্রধানের নাম লিখছেন তিনি যদি বাবা বা স্বামী হন তাহলে অবশ্যই হ্যাঁতে কিন্তু টিক করা যাবে না, সেক্ষেত্রে কিছুই এখানে দেবেন না। এরপরে দেওয়া আছে বয়স 5 বছরের কম হলে আধার না চিহ্নিত করুন। এবারে সদস্য 1, সদস্য 1-এ অবশ্যই যিনি অন্নপূর্ণা যোজনার জন্য এই ফর্মটি ফিল আপ করছেন তার নামটা লিখতে হবে। তারপর জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে তার কি সম্পর্ক সেটা লিখতে হবে, আধার নাম্বার দিতে হবে। এইভাবেই সদস্য 2, সদস্য 3, 4, 5 এইভাবেই পুরোটা ফিল আপ করতে হবে। এরপরে চলে যাব পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট। অর্থাৎ এখানে যে পরিবারের প্রধানের নাম প্রথমেই আপনি দিয়েছেন তার ব্যাংক, মানে ব্যাংকের যে নাম, ধরুন SBI যদি লেখেন সেক্ষেত্রে আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও লিখতে পারেন বা SBIও লিখতে পারেন। এইভাবে ব্যাংকের নামটা লিখবেন, অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, IFSC লিখবেন। এখানে কিন্তু ব্র্যাকেটে দেওয়া আছে যেটা, এটা খেয়াল করবেন, ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ফোন নাম্বার যুক্ত আছে সেই নাম্বারটাই কিন্তু এখানে দিতে হবে। এরপরে সদস্য 1, মানে আগের পেজে যে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, 4, 5-এর যে ডিটেলস দিয়েছেন সেই সদস্যদেরই ব্যাংকের নাম, অ্যাকাউন্টের নাম এবং IFSC কোড এখানে ফিল আপ করতে হবে। এরপরে রয়েছে এপিক,
হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার তালিকার অংশ নাম্বার সহ। অর্থাৎ প্রথমে আগের পাতাতেই যে সদস্যদের নাম লিখেছেন, হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখেছেন 1 2 3 4 5 করে, তাদেরই ভোটার কার্ডে যে এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বারগুলো এখানে মেনশন করতে হবে। আর অবশ্যই এপিক নাম্বারের সঙ্গে কিন্তু এখানে মেনশন করতে হবে বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার, মানে যে নাম্বারটা থাকে আর যে এলাকার মানে যে বিধানসভা ক্ষেত্রর আপনি ভোটার সেই দুটো নাম্বার এবং নাম এখানে মেনশন করতে হবে। এরপর রয়েছে বিভাগ, অর্থাৎ আপনার যে কাস্ট সেই কাস্টের এখানে ফিল আপ করতে হবে। এখানে অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল, তফসিলি জাতি মানে এসসি, তফসিলি উপজাতি মানে এসটি, অন্যান্য অনগ্রসর শ্রেণী মানে ওবিসি এবং বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী পিভিটিজি, মানে এগুলো যদি কোনো সার্টিফিকেট আপনার কাছে থাকে সেখানে যে সার্টিফিকেট আছে সেই হিসেবে আপনাকে এখানে টিকমার্ক দিতে হবে। যদি অসংরক্ষিত অর্থাৎ আপনি জেনারেল কাস্ট হন তাহলে অবশ্যই অসংরক্ষিততে টিক করবেন, অসংরক্ষিততে জেনারেল কাস্ট যারা তারা টিক করবেন। এরপর চলে আসবো রেশন কার্ড বা খাদ্য ভর্তুকির যে ইনফরমেশনগুলো কি রয়েছে সেখানে। প্রথমে রয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। খুব সিম্পল, যদি আপনার কাছে ডিজিটাল রেশন কার্ড আছে তাহলে হ্যাঁতে টিক দেবেন, যদি নেই তাহলে নাতে টিক দেবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। যদি আপনার কাছে ডিজিটাল রেশন কার্ড আছে তাহলে কার্ডের ধরন কি রকম সেটা নিশ্চয়ই আপনি জানবেন এবং সেই রকম ভাবেই এখানে টিক দিতে হবে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। আপনি যদি রেশন দোকান থেকে মাসিক রেশন তোলেন তাহলে হ্যাঁতে টিক দেবেন, যদি না তোলেন তাহলে নাতে টিক দেবেন। এরপর চলে আসবো সম্পদ, অর্থাৎ বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক দেবেন, যদি না থাকে তাহলে নাতে টিক দেবেন। পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ আপনাদের কি কোনো পারিবারিক জমির মালিকানা রয়েছে। ভীষণ গুরুত্বপূর্ণ এই জায়গাটা। দেখুন এখানে সাইডে লেখা আছে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং আরওআর হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি। এই সমস্ত কিছু লাগবে যদি আপনাদের জমির মালিকানা থাকে। থাকলে অবশ্যই হ্যাঁতে টিক দেবেন, না থাকলে নাতে টিক দেবেন। এরপর চলে আসবো পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, মানে এইখানে যদি আপনি জমির মালিকানাতে হ্যাঁ দেন তাহলে এখানে আপনাকে লিখতে হবে আপনাদের কতটা পরিমাণ জমি রয়েছে এবং সেক্ষেত্রেও রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ আরওআর জমির নথি আপনাদেরকে এর সঙ্গে দিতে হবে, দেখাতে হবে। এরপর চলে আসবো যানবাহন। আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে। যদি থাকে হ্যাঁ, না থাকলে না। যদি হ্যাঁ হয় তাহলে গাড়ির সংখ্যা উল্লেখ করুন এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিন। গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি হ্যাঁ হয় মডেল নাম্বারটা দিন, মানে আপনার কি ধরনের গাড়ি রয়েছে সেটা এখানে দিতে হবে। মডেল নাম্বার দিলেই বোঝা যাবে আপনার কি ধরনের 4 চাকার গাড়ি রয়েছে। এরপর চলে আসবো পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা। যদি কোনো রকম সরকারি বা বেসরকারি স্বাস্থ্য বীমা আপনাদের পরিবারের সদস্যদের থাকে তাহলে যদি হ্যাঁ হয় তাহলে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করতে হবে। আর যদি স্বাস্থ্য বীমা না থাকে তাহলে না দিতে হবে। প্রথমেই দিতে হবে হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ তার সরকারি বা বেসরকারি কোনো বীমা আছে কিনা সেটা জানাতে হবে। ধরে নিন যদি সরকারি স্বাস্থ্য সাথী যে প্রকল্প সেটা এখনো কিন্তু চালু রয়েছে এবং আমরা সবাই জানি যে স্বাস্থ্য সাথী প্রকল্পে 5 লক্ষ টাকা দেওয়া হয়। যদি স্বাস্থ্য সাথী প্রকল্প আছে তাহলে অবশ্যই এই সরকারিতে টিক করবেন এবং এখানে যে 5 লক্ষ টাকা স্বাস্থ্য সাথীতে পাওয়া যায় সেই বিবরণটা আপনাকে দিতে হবে। এরপর একই রকম ভাবে সদস্য 1 2 3 4 এবং 5 যাদের নাম এর আগে আপনি দিয়েছেন তাদের কোনো রকম বীমা রয়েছে কিনা এবং তার বিবরণ আপনাদের এখানে দিতে হবে। এরপর আসছি আমরা আয় বা পেশা। কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ আপনার ফ্যামিলিতে কি কেউ ইনকাম ট্যাক্স পে করেন। যদি করেন তাহলে হ্যাঁ, যদি না করেন তাহলে না। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, যদি আপনাদের প্যান কার্ড প্রত্যেকের রয়েছে সেক্ষেত্রে আপনার নাম
এবং প্যান নাম্বার এবং পরিবারের সদস্যদের প্রত্যেকে যাদের নাম আগে মেনশন করেছেন তাদের নাম এবং প্যান নাম্বার এখানে লিখতে হবে। এরপর আসছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে, সেটা হচ্ছে কর্মসংস্থানের ধরন। পরিবারের প্রধান অর্থাৎ তিনি কি ধরনের কাজ করেন, সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা বা ব্যবসায়ী বা মালিক ইত্যাদি, আংশিক সময়ে কর্মরত মানে পার্ট টাইম জব যদি হয়, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত অর্থাৎ কারিগর, শিল্পী, কৃষক ইত্যাদি, এইগুলোর ক্ষেত্রে যদি এই ধরনের কোনো কাজ হয়, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য, এইগুলোর মধ্যে যদি একটাও না হয় সেক্ষেত্রে আপনি অন্যান্যতে টিক দেবেন। একই রকম ভাবে সদস্য 1, 2, 3, 4, 5 যেগুলো রয়েছে সেরকম ভাবেই আপনাকে কে কি রকম কাজ করে সেটা বুঝে আপনাকে টিক দিতে হবে। এরপর ধরুন যিনি অ্যাপ্লাই করছেন তিনি যদি কিছু না করেন সেক্ষেত্রে এখানে বেকার যে পয়েন্টটা রয়েছে বেকারের জায়গায় টিক দিতে হবে। এরপর চলে আসছি পরবর্তী পয়েন্টে, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। কজন শিক্ষিত রয়েছেন এবং কজন অশিক্ষিত রয়েছেন। যদি সবাই শিক্ষিত হয় সেক্ষেত্রে অশিক্ষিত জায়গাটা আপনারা ফাঁকা রাখবেন। পরিবারের প্রধান তিনি শিক্ষিত না অশিক্ষিত সেটাতে টিক দেবেন এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি যে সার্টিফিকেট সেই অনুযায়ী লিখতে হবে। একই রকম ভাবে সদস্য 1, 2, 3, 4, 5 প্রত্যেকটাই এইভাবে পয়েন্টটা ফিল আপ করতে হবে। এরপরে আসছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক, যদি হয় সেক্ষেত্রে হ্যাঁ, যদি না হয় সেক্ষেত্রে না। যদি তিনি কোনো পদে রয়েছেন তার সদস্য নাম্বার এখানে দিতে হবে এবং দেখুন ব্র্যাকেটে মেনশন করা রয়েছে প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে সেটা জমা দিতে হবে। এরপরে আসছে কোনো সদস্য কি সরকারি পেনশন ভোগী, অর্থাৎ আপনার পরিবারে কি কেউ সরকারি পেনশন পান, যদি পান তাহলে হ্যাঁ, যদি না পান তাহলে না। যিনি সরকারি পেনশন পান, যদি কেউ পান তাহলে তার সদস্য নাম্বার এখানে লিখতে হবে এবং যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ সংযুক্ত করতে হবে। এরপর আসছে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক দেবেন, যদি না হয় তাহলে নাতে টিক দেবেন। পরিবারের মোট বার্ষিক আয় টাকায় লিখতে হবে, মানে সংখ্যায় লিখতে হবে আপনাকে এইখানে। এরপর আসছে সিএ এর আবেদনের বর্তমান অবস্থা, অর্থাৎ আপনার পরিবারে কি যদি কেউ সিএ এর জন্য আবেদন করেছে তাহলে এখানে টিক দিতে হবে, আবেদন করা হয়েছে, যদি না করে থাকে তাহলে প্রযোজ্য নয় এবং যদি ইস্যু করে থাকেন এবং সার্টিফিকেট নাম্বার সেখানে এখানে দিতে হবে। এরপর চলে আসবো অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি। অর্থাৎ পরিবারের প্রধান তার কি এই ধরনের কোনো কার্ড রয়েছে, যদি থাকে তাহলে আইডির সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখ এখানে মেনশন করতে হবে। এইভাবেই বাকি 1, 2, 3, 4, 5 যে পরপর রয়েছে এইভাবেই প্রত্যেকটা ফিল আপ করতে হবে। এরপর আসছে এসআইআর 2026-এর নামে বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। আপনার যদি নাম এসে গেছে এসআইআর এ তাহলে সেটা প্রযোজ্য নয়তে টিক দেবেন, যদি না এসেছে তাহলে নাতে টিক দেবেন, আর যদি মামলাটি বিচারাধীন রয়েছে তাহলে লাস্টে যে পয়েন্টটা সেখানে টিক দেবেন। এরপরে রয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ আপনার বাড়িতে যে শিশু সদস্যটি রয়েছে তার নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম এবং বিদ্যালয়ের ধরন, অর্থাৎ আপনার শিশুটি সরকারি স্কুলে পড়ে নাকি বেসরকারি স্কুলে পড়ে সেই হিসেবে আপনাকে টিক দিতে হবে। পরবর্তী যে পয়েন্টটা রয়েছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, অর্থাৎ আপনার বাড়িতে যদি শিশু সদস্য রয়েছে তার টিকাকরণ যদি সম্পূর্ণ হয়েছে তাহলে হ্যাঁতে টিক দেবেন, যদি সম্পূর্ণ না হয়ে থাকে তাহলে টিকাকরণ হয়নিতে টিক দেবেন। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন, অর্থাৎ আপনি যদি পুরুষ হন সেক্ষেত্রে আপনি যদি কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধা পান, বা আপনি যদি মহিলা হন সেক্ষেত্রে যদি আপনি লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পান, আপনারা হ্যাঁতে টিক দেবেন এবং কি কি প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেটা এখানে লিখে দিতে হবে।
এই যে লাস্টের পেজটা দেখছেন, এটা কিন্তু আর কোনো তথ্য দিতে হবে না। পুরো যে ফর্মটিতে আপনারা তথ্য দিয়েছেন সেটাতে আপনারা সম্মতি দিচ্ছেন, সেই সম্মতি জানিয়ে এখানে আপনাকে একটা স্বাক্ষর করতে হবে। বাকিটা পুরোটাই অফিসিয়াল হিসেবে ব্যবহৃত করা হবে।